আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ফুড এসআই এক্সাম হয়েছিল 2019 সালে। সেই 2019 সালের জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। দেখো, এখানেতে টোটাল 11টা প্রশ্ন ছিল জিওগ্রাফি রিলেটেড। ওকে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যেখানেতে সামার সলস্টিস, তারপরে দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, রক থেকে অন্য রকে যে ট্রান্সফর্ম হয় সেই ট্রান্সফর্ম কোন রকে হয়ে থাকে। এছাড়াও রিনিউয়েবল এনার্জি সম্পর্কে কোশ্চেন ছিল। তারপর সোলার এক্লিপস নিয়ে কোশ্চেন ছিল। তারপর দেখো ইনার্ট গ্যাস কোন অ্যাটমসফিয়ারে কোনটা প্রেজেন্ট আছে, লার্জেস্ট নাম্বার অফ ওয়ার্কস কোন ইন্ডাস্ট্রিতে। তারপরে একটা ফোক ড্যান্স থেকে দুটো কোশ্চেন ছিল, কোন কোন স্টেটে। তারপর দেখো টোপোস্ফিয়ারের যে হটেস্ট পার্ট অ্যাটমসফিয়ারে তার কারণ কি, আর ম্যানমেড ক্যানেল ওয়ার্ল্ডের কী আছে। অর্থাৎ 90% ইনফরমেটিভ ছিল আর 10% ছিল হচ্ছে কনসেপচুয়াল। প্রথম যে কোশ্চেনটা ছিল দেখো, সেখানে হচ্ছে সামার সলস্টিস অকার ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, কোন ডেটে, সেই ডেটটা এখানে জানতে চেয়েছিল। তো আমাদের এই ডেটটা জানার জন্য আমাদের কতগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যেমন দেখো, আমি যে এখানে একটা ড্র করে রেখেছি অলরেডি। এখানে দেখো 0 ডিগ্রি হচ্ছে নিরক্ষরেখা, ওপরের দিকে এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, আর নিচের দিকে হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন। এই উপরের দিক বলতে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ, আর নিচের দিকে যেটা সেটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। আর্থের ওপর সূর্যের রশ্মি সেটা টপিক অফ ক্যান্সারের উপর একবার লম্বভাবে পড়ে, আর একটা টপিক অফ ক্যাপ্রিকনের উপর একবার লম্বভাবে পড়ে। ওকে, তো এই যে অংশটা, অর্থাৎ এই টপিক অফ ক্যান্সার এবং টপিক অফ ক্যাপ্রিকন, যখন টপিক অফ ক্যান্সারের উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় তখন সেটাকে বলছি আমরা সামার সলস্টিস। কারণ কি আমার সামার সলস্টিস বলছি কেন, তার কারণ হচ্ছে এই সময়েতে অর্থাৎ উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, এবং এটা হচ্ছে কি জুনের 20 থেকে 21 এর মধ্যে হতে পারে। আরেকটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে টপিক অফ যে ক্যাপ্রিকন রয়েছে সেখানে সূর্যের একবার লম্বভাবে কিরণ পড়ে, তখন সেটা হচ্ছে উইন্টার সলস্টিস। এটা কখন, ডিসেম্বরের 21 থেকে 22। ক্লিয়ার? এবার যখন এই নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় তখন এটা দুবার হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, যেটা হচ্ছে 20 থেকে 21। ওকে, আর একটা হচ্ছে অটম ইকুইনক্স, যেটা হচ্ছে সেপ্টেম্বরের 22 থেকে 23, মানে 22 অথবা 23, এখানে 20 অথবা 21 মার্চের। ওকে, এই ডেটগুলো তোমরা মনে রাখবে। দেখো এখানে সামার সলস্টিস যেটা, সেটা কবে ঘটছে, সেটা জুনের 21 তারিখ। জুনের 21 তারিখ, যেটা আমি অলরেডি বলেছি, নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন হচ্ছে নর্থ পোল ইজ টিল্টেড ক্লোজেস্ট টু দ্য সান, অর্থাৎ সানের ক্লোজেস্ট থাকে। ক্লিয়ার? আগে ব্যাপারটা ক্লিয়ার করেছি তোমাদের। তারপরে দেখো এখানেতে উইন্টার যে সলস্টিস, এটা হচ্ছে ডিসেম্বরের 21 তারিখ। ওকে, ডিসেম্বরের 21 তারিখ এটা ধরা হয়ে থাকে নর্দার্ন হেমিস্ফিয়ারে, যখন নর্দার্ন পোল ইজ টিল্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সান, অর্থাৎ সূর্য থেকে অনেক দূরে থাকে, অর্থাৎ সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকে থাকে। ওকে, তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে অ্যান্সার কী হবে, জুন 21। তারপর দেখো, হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইজ লোকেটেড। দেখো এখানে দেরাদুন, হায়দ্রাবাদ, নিউ দিল্লি এবং ইটানগর অপশান আছে। এখানে অ্যান্সার হবে নিউ দিল্লি, তোমরা জানো এটা। তো এখানে দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্ট সেটা কোথায়, সেটা হায়দ্রাবাদ। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায়, নিউ দিল্লি। ওকে, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটক, উড়িষ্যা। পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায়, সিমলাতে রয়েছে। এই ধরনের বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো রয়েছে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি রিলেটেড, সেগুলো আমি এখানেতে ডিটেলসে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখানে অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং রকস ইজ ট্রান্সফর্ম টু মার্বেল। দেখো রক কটা টাইপের, একটা হচ্ছে সেডিমেন্টারি রক, একটা হচ্ছে ইগনিয়াস রক। এবার এই সেডিমেন্টারি রক এবং ইগনিয়াস রক কী হয়, টেম্পারেচার এবং প্রেশারের জন্য ট্রান্সফর্ম হয়ে যায় কোথায়, সেটা হচ্ছে মেটামরফিক রকে। এখানে দেখো দেওয়া আছে সেটা হচ্ছে কোন রকটা মার্বেলে ট্রান্সফর্ম হচ্ছে। এখানে মার্বেল হচ্ছে লাইমস্টোন থেকে। এখানে আমি কতগুলো রক দিয়ে দিয়েছি যেগুলো অন্য রকেতে মেটামরফিক হয়ে যাচ্ছে সেই লিস্টটা। যেমন সেল থেকে স্লেট হয়, স্যান্ডস্টোন থেকে কোয়ার্টজাইট হয়, যেটা আমাদের কোশ্চেনে ছিল। দেখো লাইমস্টোন থেকে মার্বেলে হয়, গ্রানাইট থেকে নিস হয়, আর ব্যাসাল্ট থেকে সিস্ট হয়ে থাকে। ক্লিয়ার? এবার এখানেতে এই যে সেল, স্যান্ডস্টোন, লাইমস্টোন, গ্রানাইট, ব্যাসাল্ট, এগুলো বিভিন্ন ধরনের রক রয়েছে, কোনোটা সেডিমেন্টারি, কোনোটা ইগনিয়াস, যেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। আমি আর ব্যাখ্যা করছি না, এটা তোমরা জাস্ট ভিডিওটা পজ করে দেখে নিতে পারো বা পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এবার দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নট সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা রিনিউয়েবল এনার্জি সোর্স নয়। এখানে ছিল হাইডেল পাওয়ার, তোমরা জানো এটা অবশ্যই রিনিউয়েবল এনার্জি। সোলার এনার্জি অবশ্যই রিনিউয়েবল এনার্জি। ফুয়েল সেল কিন্তু রিনিউয়েবল এনার্জি ধরা হয় না। এবং উইন্ড পাওয়ার যেটা, সেটা রিনিউয়েবল এনার্জি। তাহলে অ্যান্সার হবে ফুয়েল সেল। বাট এখানে দেখো আমি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে হাইড্রো পাওয়ার, সোলার এনার্জি, ফুয়েল সেল এবং উইন্ড পাওয়ার। তো এইগুলো টোটালটা দিয়ে দিয়েছি। ফুয়েল সেলটা নট আ ডাইরেক্ট সোর্স অফ এনার্জি, বাট
টেকনোলজি কনভার্টিং কেমিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিসিটি। ক্লিয়ার? তো এখানেতে বাকি যেগুলো আছে যেমন হাইডেল পাওয়ার, সোলার এনার্জি, উইন্ড পাওয়ার, এগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এছাড়াও এটা হচ্ছে ডাজ নট প্রডিউস গ্রিন হাউস গ্যাস। ওকে, গ্রিন হাউস গ্যাস কিন্তু এগুলো প্রডিউস করে না। সুতরাং হাইডেল পাওয়ার, সোলার এনার্জি, উইন্ড পাওয়ার এগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি, বাট ফুয়েল সেল কিন্তু রিনিউয়েবল এনার্জি নয়। পরের কোশ্চেন ছিল দেখো, হোয়েন ডাজ দ্য সোলার eclipse occur? The earth comes between sun and moon. The right angle is generated between the moon and sun. When the moon comes between the sun and the earth. When the sun comes between the moon and the earth. এটা খুব কনফিউজিং কোশ্চেন হয়ে যায় অনেক সময়, বাট এখানে মনে রাখবে যে এক্লিপস হ্যাপেন কখন, যখন মুন কামস বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ, ওকে, কজিং আ সোলার এক্লিপস। তো এই যে সোলার এক্লিপস যেটা, সেই সোলার এক্লিপসটা কী হচ্ছে, সান এবং আর্থ, মুন এর মাঝখানে মুন চলে আসছে। ওকে, এবার সোলার এক্লিপস স্পেসিফিক্যালি অকার ডিউরিং দ্য নিউ মুন ফেজ। এটা মনে রাখবে, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। সোলার এক্লিপসটা কখন হয়, নিউ মুন ফেজে। ওকে, আর লুনার এক্লিপস যেটা হয় সেটা হচ্ছে ফুল মুন ডেজে। ক্লিয়ার? সোলার এক্লিপস যেটা, সেটা হচ্ছে একটা ইন আ টেম্পোরারি শ্যাডো অন দ্য আর্থ লিডিং টু আইদার এ পার্সিয়াল অর টোটাল ব্লকিং অফ সানলাইট ডিপেন্ডিং অন দ্য অবজার্ভ লোকেশন, কোথা থেকে অবজার্ভ করা হচ্ছে সেই লোকেশনের উপর ডিপেন্ড করে থাকে। ক্লিয়ার? তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, কেমিক্যালি ইনার্ট গ্যাস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। এই কেমিক্যালি যে ইনার্ট গ্যাস সেটা কোনটা? এখানে আর্গন অ্যান্সার হবে, তোমরা বুঝতেই পারছো, বাট এখানে নাইট্রোজেন এবং ওয়াটার ভেপার কেন নয় সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি আর্গন। এবং এটা কেন ইনার্ট গ্যাস বলা হচ্ছে, এটা হচ্ছে আনরিয়াক্টিভ। ওকে, আনরিয়াক্টিভ গ্যাস যেটা হচ্ছে আর্গন। ক্লিয়ার? এবং আর্গন কত রয়েছে আর্থ অ্যাটমসফিয়ারে? 0.93% রয়েছে। ক্লিয়ার? নাইট্রোজেনকে কেন কনসিডার করা হয় না? কারণ এটা কিন্তু একটা ইনার্ট গ্যাস নয়, কারণ এটা হচ্ছে রিয়াক্টিভ গ্যাস। ক্লিয়ার? তারপরে ওয়াটার ভ্যাপার দেখো, এর মধ্যে ওয়াটার ইটসেলফ একটা কম্পাউন্ড H2O, এবং এটা হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। তো সেই কারণে ওয়াটার ভ্যাপার ক্যান পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশান ইন দ্য অ্যাটমসফিয়ার, সেই কারণে কিন্তু এটা ইনার্ট গ্যাস নয়। ক্লিয়ার? তারপর দেখো, ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ ওয়ার্কার্স এমপ্লয়েড। মানে এই যে লার্জেস্ট নাম্বার অফ ওয়ার্কার্স কোন ইন্ডাস্ট্রিতে? প্রথমে দেখো টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তোমরা বুঝতেই পারছো এখানে অ্যান্সার হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এবং এটা মনে রাখবে কতগুলো ইনফরমেশান, যেমন এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেশিরভাগ ওয়ার্কার রয়েছে, এখানে বেশি ওয়ার্কার রয়েছে। এবং মেজর টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং যে হাব রয়েছে বিভিন্ন সিটিতে, তার মধ্যে মুম্বাই, আহমেদাবাদ, সুরাট, ওকে, কোয়েম্বাটুর, এগুলো খুব গুরুত্বপূর্ণ। মেজর স্টিল প্রডিউসিং যে সেন্টার সেগুলো তার মধ্যে জামশেদপুর, বোকারো, রাউরকেল্লা, ভিলাই। মেজর পেট্রোকেমিক্যাল হাব যেগুলো রয়েছে তার মধ্যে জামনগর, ভদোদরা, ম্যাঙ্গালোর। মেজর অটোমোবাইল হাব যেটা পুনে, চেন্নাই, গুরগাঁও এগুলোতে আছে। গুজরাট ইজ দ্য মেজর হাব ফর দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আহমেদাবাদ এবং সুরাট, খুব ইম্পর্ট্যান্ট একটা লোকেশন। ঝাড়খণ্ড ইজ দ্য কি স্টেট অফ আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশন। ওকে, তার মধ্যে জামশেদপুর তোমরা জানো একটা মেজর ইন্ডাস্ট্রিয়াল সিটি। এখানে দেখো এই ইনফরমেশনও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এরপর দেখো দেওয়া ছিল ঘুমুর ফোক ড্যান্স যেটা, সেটা কোন স্টেটের? এখানে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং তামিলনাড়ু। অ্যান্সার কী হবে? রাজস্থান। এখানে অন্যান্য যে স্টেটগুলো রয়েছে সেই অন্যান্য স্টেটের যে ফোক ড্যান্স রয়েছে সেগুলো এখানে অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি, তো এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ওকে, এরপর দেখো টোপোস্ফিয়ার ইজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। তার কারণ কি? ইট ইজ ক্লোজেস্ট টু দ্য সান, ইট কন্টেন্স চার্জ পার্টিকেলস, ইট ইজ হিটেড বাই দ্য সারফেস অফ দ্য আর্থ, হিট ইজ জেনারেটেড ইন ইট। অ্যাটমসফিয়ারের সবচেয়ে লোয়েস্ট পার্ট, যদি আমি অ্যাটমসফিয়ার লেয়ার ধরি তাহলে একদম লোয়েস্ট পার্ট হচ্ছে কি? লোয়েস্ট পার্ট হচ্ছে টোপোস্ফিয়ার। তার উপরে কি আছে? তার উপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কি আছে? মেসোস্ফিয়ার। ওকে, তারপরে দেখো এখানে আছে থার্মোস্ফিয়ার। ওকে, তার একদম উপরে যেটা সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ক্লিয়ার? তো এই যে একদম লোয়েস্ট পার্ট যেটা হচ্ছে টোপোস্ফিয়ার, এর বিস্তৃতি কত হতে পারে? 8 থেকে 15 কিলোমিটার, অনেক জায়গাতে 18 কিলোমিটার পর্যন্ত ধরা হয়ে থাকে। তো এই যে লোয়েস্ট পার্ট, এখানে কিন্তু যে বিভিন্ন ক্লাউড ফরমেশন, রেন, স্টর্ম এগুলো ঘটে থাকে। আর এখানে হাইট মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার কী হয়? টেম্পারেচার ডিক্রিজ হয়, এটা জানি আমরা, ডিক্রিজ হয়। ওকে, তো এই যে লোয়ার পার্টটা কেন হয়েছে? ইট ইজ হিটেড বাই দ্য সারফেস অফ দ্য আর্থ। তাহলে এই যে সারফেস অফ দ্য আর্থ, এখানে এই যে এটা সূর্যের রশ্মি পড়ছে, তো তার ফলে কিন্তু টোপোস্ফিয়ারটা হিটেড হয়ে থাকে। ক্লিয়ার? তো এই যে লোয়ার লেয়ার যেটা বললাম সেটা হচ্ছে টোপোস্ফিয়ার। এবং তারপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কতগুলো ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। দেখো অ্যাটমসফিয়ার যেটা, সেটা কতগুলো লেয়ারে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। এখানে বলে দিয়েছি তোমাদেরকে। অ্যাটমসফিয়ার
pressure decreases with altitude. Okay, air is denser at the lower altitude অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে, লোয়ের নিচের দিকে, বিকাম লেস ডেন্স, যত আমরা উপরের দিকে যাব তত এর ডেন্সিটি কমতে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে কি ওজোন লেয়ার, ওকে, যেটা সূর্য থেকে আসা ইউভি যে রে সেটাকে কিন্তু প্রোটেক্ট করে, যেটা হিউম্যান বডিতে এফেক্ট ফেলে সেটাকে এখানেতে প্রোটেক্ট করে দেয় বা আটকে দেয়। এটা হচ্ছে ওজোন লেয়ার। সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। এছাড়া দেখো ট্রোপোস্ফিয়ারের উপরে হচ্ছে স্টোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের উপরে মেসোপজ। ওকে, তাহলে ট্রোপোপজ কোন কোন লেয়ারের মধ্যে আছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোপজ মেসো এবং স্ট্র্যাটোস্ফিয়ারের, তারপরে মেসোপজ কোথায় আছে দেখো? মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝখানে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো একটু তোমরা দেখে নেবে। তারপর দেখো লার্জেস্ট ম্যানমেড ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড। এখানে 2019-এ যেহেতু প্রশ্নটা এসেছিল সেই অনুযায়ী এখানেতে অ্যান্সার হওয়ার কথা সুয়েজ ক্যানেল। ওকে, সুয়েজ ক্যানেল। বাট এখন দেখো লার্জেস্ট ম্যানমেড ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে গ্র্যান্ড ক্যানেল ইন চায়না। ইন্দিরা গান্ধী ক্যানেল হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ক্যানেল। ক্লিয়ার? আর এছাড়া অন্যান্য যে অপশানগুলো ছিল, যেমন ধরো রাইন ক্যানেল হচ্ছে কোথায়? ইউরোপে রয়েছে। পানামা ক্যানেল হচ্ছে আটলান্টিক এবং প্যাসিফিক যে ওশেন তার মধ্যে কানেক্ট করছে। আর সুয়েজ ক্যানেল সেটা হচ্ছে মেডিটেরিয়ান সি এবং রেড সি এর মধ্যে কানেক্ট করছে। তো ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ইন্ডিয়াতে কতগুলো ক্যানেলের নাম আমি দিয়েছি, যেগুলো কোন স্টেটের মধ্যে পড়ছে, কোন স্টেটে রয়েছে, সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এগুলো আমি আর বলছি না। যেমন ইন্দিরা গান্ধী ক্যানেল রাজস্থান, গঙ্গা ক্যানেল হচ্ছে উত্তরপ্রদেশ। এই 11টা প্রশ্ন ছিল এবং সেই রিলেটেড কনসেপ্টগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো তোমরা এগুলো ভালো করে দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে আমি ফুড এসআইয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি অবশ্যই আলোচনা করবো তোমাদের সাথে। ওকে, যাই হোক, থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড টাটা।